ইলেকশনের একটু আগে তারপরে বাংলাদেশে গিয়েছিলাম। সে বাংলাদেশে যাওয়ার পরে আমার একটা সংবাদ সম্মেলনে তারেক রহমান সাহেব তখনও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আমি তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা প্রশ্ন করেছিলাম। আপনি আমাকে সেটাতে সমালোচনাও করেছিলেন যে আমি তাকে অনুমতি দেন বলেছিলাম কিনা। না, আমি অনুমতি দেন বলি না, আমি অভয় দেন কিনা এবং একই বাক্যে সেই প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্ন আপনাকেও করতে চাই আমি এখন, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কে অনেকে বলেন যে আপনি আসলে ইলেকশন করতে পারেন নাই, কারণ হচ্ছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে। অনেকে বলেন যে আপনি ভাগ বাটোয়ারার কারণে বাদ পড়েছেন। আবারও মাহফুজ আলম সাহেবের কথা বলতে হয়। এই ভাগ বাটোয়ারার দিকে ইঙ্গিত করে বিএনপি সরকারের শপথের দিন সাবেক তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী, যার কথা আমরা বলছিলাম, যারা মাহফুজ আলম ফেসবুকে লিখেছিলেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক বন্ধ করেন। আপনি কি একটু মন্তব্য করবেন যে আপনি কি আসলে, আপনি 10 তারিখ পদত্যাগ করলেন কিন্তু আপনি ইলেকশনে, মানে এনসিপি আপনাকে নমিনেশন দিল না, আপনি নমিনেশন পেলেন না, এনসিপির হয়ে নির্বাচন করলেন না, মানে এটা কি বাটোয়ারাতে আপনি হেরে গেলেন কিনা, ইঞ্জিনিয়ারিং আপনি হারলেন কিনা, না, যেটা ইঙ্গিত ইলেকশনটা আমি জনাব মাহফুজ আলম বলছিলেন? ইলেকশনটা আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা থেকে এবং আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের জায়গা থেকে করিনি। হুম, এটার সাথে অন্য আমার কাছে যখন নমিনেশন জমা দেওয়ার ফাইনাল দিন হয়, তখন আমার মনে আছে আমার কাছে তিনটা পার্টির 3-4 মাস আগে থেকে আলাপ চলছিল। তো সে সময় পার্টির দায়িত্বটা গ্রহণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে নির্বাচনে করি নাই। আমি ভেবেছি যে ইলেকট্রাল পলিটিক্স তো সামনেও আছে, সামনেও স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে অংশগ্রহণ করার সুযোগ থাকবে। তো সেই জায়গা থেকে, ডিসিশনের জায়গা থেকে আমি করি নাই। আহ, তবে ইঞ্জিনিয়ারিং এর বিষয় এবং ভাগবাটোয়ারার বিষয় সম্পূর্ণ এটা উড়িয়ে দেওয়ার মতো বিষয় না। যখন আমরা আসলে দেখি যে এই সরকারে, আমি খুব স্পেসিফিকলি আজকে বলতে চাই, এটা কেউ এর আগে হুম, বলেছেন কিনা আমি জানি না, আমাদের যখন আমি পুলিশ কমিটির সদস্য সচিব ছিলাম, পুলিশের যেই হুম, বদলি টদলির হুম, যে হুম, কমিটিটা ছিল, তা আমি পদত্যাগের আগেই বদলির প্রক্রিয়াটা, এই যে এসপি দের বদলি করা হবে, হুম, বিভিন্ন জেলায় জেলায় দেওয়া হবে এবং লটারি করা হবে, বদলি করা হবে, এই প্রক্রিয়াটা যখন হয়, তখন খুবই আশ্চর্যজনক ভাবে কমিটির আহ্বায়ক ছিলেন আমাদের ষষ্ঠ উপদেষ্টা এবং সদস্য সচিব ছিলাম আমি, এবং মেম্বার ছিলেন আরো 3 জন উপদেষ্টা। কিন্তু একজন যিনি এই পুরো প্রক্রিয়ার অংশ ছিলেন না, তিনি আসলেন হচ্ছে এই লটারি করা বা এই প্রক্রিয়ার মধ্যে তিনি চলে আসলেন, এই মিটিং এর মধ্যে তিনি চলে আসলেন। এবং আমি পরে শুনতে পেলাম যে আমাদের ইয়াদেরও, মানে জনপ্রশাসনের ডিসিদের বদলি এই সংক্রান্ত একটা কমিটি আছে, সেই কমিটিতেও তিনি তার অধিকার চর্চা শুরু করলেন, যেটা তিনি ওই ওই কমিটির অংশ ছিলেন না। কিন্তু পরবর্তীতে আমার কাছে ডটগুলো খুব স্পষ্ট হলো যখন ওনাকে আমি দেখলাম যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হতে, এবং ও ওনার আচ্ছা আচ্ছা আচ্ছা। নিরীক্ষায় রেখে যদি এই যে ডিসিদের বদলি এবং এই এসপি দের বদলি হয়, তাহলে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই, এই বিষয়টা আর আলাদা করে তো বলার প্রয়োজন নাই। খলিলুর রহমান সাহেবের যে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হওয়াটা, সেটা খুবই ইন্টারেস্টিং, এবং সেইটার আসলে কোনোদিন যদি আমার সুযোগ হয় বিএনপির প্রধানকে বা যিনি এখন প্রধানমন্ত্রী আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন করার, তাহলে আমি বোধহয় এই প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, হোয়াই খলিলুর রহমান, এবং সেটা কিরকম হলো। কিন্তু মানে আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, সেই প্রশ্নটা হলো যে আহ, আপনি যখন এই পুরো ব্যাপারটা বুঝতে পারতেছেন, তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি আসলে ইলেকশন করবেন না, নাকি আপনি সিদ্ধান্ত নিলেন, কেউ কেউ বলে যে এনসিপি যে জামাতে ইসলামের সাথে জোট করলো সেই জন্য আপনি আসলে ইলেকশনে গেলেন না? অনেকে বলছিল যে আপনি চেষ্টা করছিলেন এনসিপি যাতে বিএনপির সাথে জোট করে, তো তাহলে আপনি ইলেকশনে যাবেন, এবং সেটাতে হেরে গিয়েই আপনি আসলে ইলেকশনে যান নাই। এই ব্যাপারটা নিয়ে একটু মন্তব্য করবেন, মানে না, এগুলি সবই কান কথা আর কি। আমার চেষ্টাটা ছিল এনসিপি যেন, এনসিপির জন্য যেন, এই যে জোটের প্রক্রিয়াটা, এনসিপি তো প্রথম দিক থেকেই বলছিল যে হুম, এনসিপি ওপেন, হুম, তারা বিএনপির সাথেও যেতে পারে, জামাতের সাথেও যেতে পারে। হুম, তো এনসিপির জন্য যেটা বেস্ট আউটকাম হবে সেটাই ছিল আমার ব্যক্তিগত অবস্থান। এবং ইদার ওয়ে আলোচনা হয়েছে, বিএনপির সাথেও এনসিপির আলোচনা হয়েছে, জামাতের সাথেও এনসিপির আলোচনা হয়েছে, এবং জামাতের সাথে আলোচনায় এনসিপির জন্য একটা বেস্ট আউটকাম এনসিপির লিডারশিপের আমাদের তখন মনে হয়েছে, তো জামাতের সাথে জোটটা হয়েছে। এবং রাজনীতিটাকে আমি একদম কাঠখোট্টা ভাবে, হয়তো আপনি আমাদের আরেকজন সহযোদ্ধার নাম নিলেন, হুম। অনেকে হয়তো একদম কাঠখোট্টা ভাবে শুধু আদর্শিক জায়গা থেকে দেখে, আমি রাজনীতিটাকে একই সাথে আদর্শিক জায়গা থেকেও দেখি, আবার প্র্যাকটিক্যাল জায়গা থেকেও দেখি। এবং আমি মনে করি যে এই জোট প্রক্রিয়াটা এনসিপির জন্য একটা প্র্যাকটিক্যাল ডিসিশন ছিল, এবং বোথ এনসিপির যে রাজনৈতিক অবস্থান, সমসাময়িক বিষয়ে, সংস্কারের বিষয়ে বলেন, গণভোটের বিষয়ে বলেন, সেই জায়গা থেকেও এনসিপির জন্য দ্যাট ওয়াজ এ গুড ডিরেকশন টু গো। এনসিপি যদি আজকে বিএনপির সাথে থাকতো, তাহলে এনসিপির আসলে মুখ দেখানোর উপায় থাকতো না, যে এই গণভোট এবং সংস্কার নিয়ে যা হচ্ছে। এনসিপি নারী নেতৃত্বের যারা গুরুত্বপূর্ণ, তাদের অনেকে আসলে মানে সোশ্যাল মিডিয়াতে বলেছিলেন, অনেকে একদম প্রকাশ্যে বলেছেন যে তারা আসলে এনসিপির সঙ্গে আর থাকতে চান না, জামাতের সঙ্গে থাকার জন্য। কিন্তু পরে আবার তারা তো নির্বাচনই করলেন না কেউ কেউ, কিন্তু পরে তারা আবার এনসিপিতে থাকছেনই, নেতৃত্ব দিচ্ছেন, এনসিপির একটা নারী দলও তৈরি হয়েছে। এবং আমি যেটা জানি, মানে কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো বিবেচিতও হচ্ছেন যে জামায়াতে ইসলামের কোটায় বা এনসিপির কোটায় নারী সংসদ সদস্য হিসাবে যাওয়ার জন্য। এই পুরো ব্যাপারটা আপনি পরিচালনা করছেন বা আপনি এটা মেনটেন করছেন, ব্যাপারটা কি ঠিক? উল্টা দিকও আছে, আপনি নাকি এনসিপি এবং জামায়াতের মাঝখানে একটি গলার কাটা, এবং আপনি থাকলে কোনোদিন এনসিপি আসলে খুব শান্তিমতো জামাতের সঙ্গে থাকতে পারবে না। দুইটাই যদি একটু আপনি বলেন, আমি আসলে আপনি কোনটা? আহ
এই যে জোট হওয়ার পরে মনে হয় আমি সেই ব্যক্তি যে হুম। সবচেয়ে বেশি জোটের মিটিং এ অংশগ্রহণ করেছি, কারণ আমি নির্বাচন পরিচালনা কমিটির হুম। প্রধান ছিলাম। এবং আপনারা হয়তো দেখেছেন যে আমি যখন নির্বাচনী পদযাত্রায় গেলাম, আমরা অন্ততপক্ষে 20 জন জামাতের প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়েছি, তাদের জন্য ভোট চেয়ে এসেছি, তারা আমাদের জন্য ভোট চেয়েছেন, আমরা হুম। একসাথে হুম। নির্বাচনটা না, করেছি। কিন্তু এর তবে মধ্যে আবার এনসিপির যে এর মধ্যে আবার সারোয়ার তুষার কাহিনীও আছে, যে সারোয়ার তুষার আপনাদের একজন হ্যাঁ, গুরুত্বপূর্ণ নেতা। আমাদের জি। দুইটা আসনে জি। এরকম জোটের ইকুয়েশনটা ওয়ার্ক করে নাই শেষ পর্যন্ত, হুম। কোঅর্ডিনেশনটা সমন্বয়টা হয়ে ওঠে নাই। হুম। এবং আমাদের দলের মধ্যে যেটা বললেন যে অনেকের আমাদের যখন জোট প্রক্রিয়াটা হয় তখন এটা খুব খুব হেস্টি ওয়েতে হয়, খুব দ্রুত তার সাথে হয়, ফলে দলের বিভিন্ন ফোরামে একদম প্রপারলি আলোচনা করে দীর্ঘ সময় নিয়ে ফিডব্যাক গুলো নিয়ে সবাইকে ঐকমত্যে এনে জোট করার যেই সময় বা লেভারেজটা, এটা দলের নেতৃবৃন্দ সে সময় পায়নি। ফলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল। এবং এই জোটের ভবিষ্যৎ কি, এনসিপির কি স্বতন্ত্র রাজনীতি